এখন টেলিভিশনের প্রতিদিনের আয়োজন এখন প্রকাশে স্বাগত। আজকের বিশেষ এখন প্রকাশে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন 2024 সালের যে গণঅভ্যুত্থান সে আন্দোলনের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা, তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই, আপনাকে স্বাগত। আজকের আমার দিনটি প্রথমেই মনে পড়ে যায়, গত বছর ঠিক এই দিনে আপনি বলেছিলেন যে 6 তারিখ নয়, পরশু নয়, আগামীকালই মার্চ টু ঢাকা। আপনি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং তখন পুরো দেশ একটি টালমাটাল অবস্থায় ছিল। হঠাৎ করে কেন আপনার এটি মনে হলো যে পরশু নয়, আগামীকালই মার্চ টু ঢাকা? গত বছর 3 আগস্ট আমরা এক দফা ঘোষণা করি শহীদ মিনার থেকে, এবং 4 আগস্ট সেই এক দফার দাবিতে এবং অসহযোগ আন্দোলন বাস্তবায়নের জন্য রাজপথে ছাত্র জনতা ছিল। আপনারা জানেন যে সারা দেশে তখন আন্দোলন চলছিল এবং সেদিন আমার যতদূর মনে পড়ে যে 104 জনের মতো আমাদের শহীদ হন রাতে যখন আমরা নাম্বারটা দেখি, এবং সারাদিন বিভিন্ন স্থানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সহ তাদের যারা দোসররা ছিল তারা একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা মিলেমিশে গুলি করা থেকে শুরু করে রান্দা দিয়ে কুপিয়ে মারা থেকে শুরু করে অনেককে শহীদ করেন। সেদিন আমাদের 3 আগস্ট যখন আমরা এক দফা ঘোষণা করি, তখন আমরা শেখ হাসিনা যে পরিমাণ শক্তিশালী ফ্যাসিবাদী ছিল সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম যে আমাদের লড়াইটা দীর্ঘ হতে চলেছে, এবং সেই জায়গা থেকে আমাদের অসহযোগ আন্দোলনের ডাক এবং অসহযোগ আন্দোলনের নানা কর্মসূচি আমরা ঘোষণা করি, এবং সারা দেশের মানুষ ইভেন প্রবাসীরা সেই অসহযোগ আন্দোলনের কর্মসূচিগুলোর সাথে একত্রতা পোষণ করে এবং সেগুলো বাস্তবায়নে আমাদেরকে সহযোগিতা করে। তো 4 আগস্ট যখন আমরা প্রথমে কর্মসূচি ঘোষণা করার কথা ভাবি, নাহিদ ভাইয়ের সাথে আমার কথা হয়, আরও বাকিদের সাথে কথা হয়, তখন আমাদের ইয়েটা ছিল যে 5 আগস্ট আমরা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজনকে অন্তর্ভুক্ত করার জন্য 3টা সমাবেশ করব সেন্ট্রালি। সারা দেশে আন্দোলন চলমান থাকবে, কিন্তু একটা শ্রমিক সমাবেশ, একটা নারী সমাবেশ, আর একটা সাংস্কৃতিক এবং সিভিল সোসাইটির প্রতিনিধিদেরকে নিয়ে একটা সমাবেশ। 3টা সমাবেশ করার মাধ্যমে আপনারা জানেন একটা গণঅভ্যুত্থানের ক্ষেত্রে সকল অংশকে সমাজের অন্তর্ভুক্ত করার, সকল অংশকে অংশগ্রহণ করানোর একটা বিষয় থাকে। 3টা সমাবেশের মাধ্যমে এটাই করাটা আমাদের উদ্দেশ্য ছিল, এবং এর পরবর্তী 6 আগস্ট আমাদের লং মার্চ করার বিষয় ছিল, এবং সেটা আমরা একই সাথে ঘোষণা করি, কারণ তখন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে। ইন্টারনেট বন্ধ হলে তো আমাদের আর কোনো প্রচার মাধ্যম থাকে না, কারণ সে সময়ে গণমাধ্যমগুলোর উপর যে চাপ ছিল, গণমাধ্যমগুলো আমাদের কর্মসূচি এবং নিউজ সেভাবে প্রচার করছিল না। তো সেই জায়গা থেকে তাড়াহুড়ো করে একসাথে 2 দিনের কর্মসূচি আমরা ঘোষণা করে দিই। 4 তারিখ দুপুরের দিকে আমি একটা ভিডিও বার্তা দিয়ে এবং আমাদের অন্যান্য সমন্বয়করাও ভিডিও বার্তা দিয়ে পোস্ট দিয়ে কর্মসূচিগুলো ঘোষণা করে যে আগামীকাল 5 তারিখ এই সমাবেশগুলো হবে, সারা দেশে অসহযোগ আন্দোলন চলমান থাকবে, এবং 6 তারিখ লং মার্চ টু ঢাকা হবে, ঢাকায় আগমনের জন্য। এবং আমরা এটাও চিন্তা করছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ঢাকায় আসবে, এবং যে রংপুর থেকে ঢাকায় আসবে তার আসতেই তো দীর্ঘ সময় প্রয়োজন হয়, সেজন্য অনেক আগেই ঘোষণাটা করে দেয়া। কিন্তু যেই সময় গড়াতে থাকে, দুপুরে যখন আমরা এই ঘোষণাটা দিই, তারপরে আমরা দেখতে থাকি যে ডেথ টোলটা আরও বাড়তে থাকে আমাদের। তো এবং আমরা বিভিন্ন জায়গায়, ইভেন শাহবাগে সেদিন সন্ধ্যায় 4 জন শহীদ হয়, তাদের লাশ নিয়ে মিছিল হয়। যখন আমরা দেখতে থাকি যে ডেথ টোল বাড়তে থাকে, এবং একই সাথে আমাদের কাছে খবর আসতে থাকে যে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ তাদের কর্মীদেরকে ঢাকায় নিয়ে আসছে, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র সহ। তো তখন আমাদের একটা কনসার্ন, এবং আপনাদের যদি মনে থাকে যে তখন 4 তারিখ কিন্তু আওয়ামী লীগের একটা সমাবেশ ছিল, এবং সেটা পিছিয়ে আবার 5 তারিখ করা হয়েছিল। তো একটা কনফ্রন্টেশনে তারা যেতে চাচ্ছিল এবং আন্দোলনটাকে আবারও দমিয়ে দেওয়ার একটা জায়গায় যেতে চাচ্ছিল। আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স ছিল যে প্রথম দফায় যখন প্রায় দেশের বিভিন্ন জায়গা ছাত্র জনতার দখলে চলে গিয়েছিল, যাত্রাবাড়ি, বরিশাল জেলা সহ বিভিন্ন জায়গা, তখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে ঠিক যেভাবে ছাত্র জনতার উপর যেভাবে ক্র্যাকডাউন চালানো হয়, নির্বিচারে হত্যা করা হয়, আমরা আবার সেই রকম একটা পরিস্থিতি আসার একটা লক্ষণ দেখতে পাচ্ছিলাম। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটা উপক্রম দেখতে পাচ্ছিলাম, এবং ইন্টারনেট ক্ষণে ক্ষণে বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা ব্রডব্যান্ড ছিল কিন্তু মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছিল। তো সেটা আমরা দেখতে পাচ্ছিলাম, এবং আগেরবার ক্র্যাকডাউন চালানো হলেও আগেরবার আমরা চূড়ান্ত ঘোষণা দেইনি।
এবার আমাদের এক দফার ঘোষণাও সামনে ছিল। তো এবার যদি একটা সর্বাত্মক ক্র্যাকডাউন চালানো হতো, সেই সময়টাতে তো আমাদের দুই দিকই দেখতে হচ্ছিল, একটা সফলতার দিক আর একটা ব্যর্থতার দিক। তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থতার দিকেও পর্যবসিত হতে পারত এবং সেটা আলটিমেটলি আরো হাজার হাজার মানুষের জীবন দিয়ে জীবন যেতে পারত। আরেকদিন সময় পেলে এবং সফলভাবে যদি তারা একটা ক্র্যাকডাউন চালাতে পারতো ইন্টারনেট বন্ধ করে। তো সেই জায়গা থেকে আমাদের একটা বিবেচনা ছিল যে একটু আনপ্রেডিক্টেবল হওয়া এবং একই সাথে আরও যারা স্টেক হোল্ডার আছেন, আমি আর বাকের একটা বাসায় ছিলাম সেখানে, এবং সেদিন আমরা রাজপথে নামতে পারিনি। আমাদের বাসার ঠিক সামনে ব্রিজে তখন ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম মহড়া দিত দেশীয় অস্ত্র নিয়ে, যাতে কেউ আন্দোলনে যেতে না পারে। তো সেখানে ওরা অবস্থান নিয়েছিল, যে কারণে আমরা যেতে পারছিলাম না। তো সেখান থেকে অন্যান্য সমন্বয়কদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। সে সময় যোগাযোগ করাটাও একটা কঠিন বিষয় ছিল, আমরা ভিপিএন দিয়ে যোগাযোগ করছিলাম লোকেশন চেঞ্জ করে। তো তখন আমাকে আমার যদ্দূর মনে পড়ে কাদের, তারপর মাসুদ, ওরা ফোন করে বলে যে ভাই সিদ্ধান্তটা আবার পুনর্বিবেচনা করা যায় কিনা, কারণ যা পরিস্থিতি দেখা যাচ্ছে ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে এবং আবার যদি ক্র্যাকডাউন চালানো হয়, এই কনসার্নটা তখন সবাই দিতে থাকে প্রথম কর্মসূচি ঘোষণার পরে। এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছ থেকে ওই ধরনের কনসার্ন আসতে থাকে যে 5 তারিখেই লং মার্চ ঘোষণা করা। তবে একটু আমি থামাই, অন্যান্য স্টেক হোল্ডার এগুলো কারা? অন্যান্য স্টেক হোল্ডার বলতে আমরা সবসময়ই বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথেও যোগাযোগ রাখার চেষ্টা করি। হ্যাঁ, তো এখানে ছাত্র শিবিরের সাথে যোগাযোগ ছিল, ছাত্র দলের সাথে যোগাযোগ ছিল, বিএনপির সাথেও যোগাযোগ ছিল, জামাতের সাথেও যোগাযোগ ছিল বিভিন্ন মাধ্যম হয়ে, এবং এর বাইরেও ছোট ছোট আরো অনেক স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ ছিল সেই সময়টাতে। সামাজিক সংগঠন ছিল, অনেকের সাথে অনেকের যোগাযোগ ছিল। তখন তো একটা সেন্ট্রাল পয়েন্টে সব যোগাযোগ হতো না, কারণ এটা সম্ভব ছিল না একজনের সবার সাথে যোগাযোগ রাখা। তো সেই জায়গা থেকে সমন্বয়কদের কাছে এই কনসার্নগুলো বিভিন্ন জায়গা থেকেও আসে এবং আমাদেরও একটা রিয়েলাইজেশন হয় মাঠ পর্যবেক্ষণ করে, যে যেভাবে আওয়ামী লীগ ঢাকার বাইরে থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে যেভাবে সন্ত্রাসীদেরকে ঢাকায় নিয়ে আসছে, তো আমরা যদি 6 তারিখে লং মার্চ করতে যাই তাহলে তো ঢাকায় আমরা ঢুকতেও পারবো না। তো সেই জায়গা থেকে এবং তখন আরেকটা বিষয় ছিল যে বিশেষ করে নাহিদ ভাইয়ের সাথে কনসালটেশনটা জরুরি ছিল, কিন্তু নাহিদ ভাই ওই সময়টায় মাঠে ছিলেন, যে কারণে ওনার নাম্বারটা বন্ধ ছিল। তো আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। তো সেটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে যোগাযোগ স্টাবলিশ হলে তারপরে ঘোষণাটা দিব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তারপরে তখন আমরা ভয়ও পেয়ে যাই যে ওনাকে কি আবার গুম করা হলো কিনা বা অ্যারেস্ট করা হলো কিনা, বাট ডিসিশনটা তখন জানাতে হতো, এরকম একটা সিচুয়েশন ছিল। তারপরে আমি একটা ভিডিও বার্তা দিয়ে প্রথম ঘোষণা করি যে 6 তারিখের লং মার্চটাকে আমরা 5 তারিখে নিয়ে আসছি। ঘোষণার পেছনে এই নিয়ামকগুলো কাজ করছিল যাতে, এবং একই সাথে আওয়ামী লীগকে একটা আনপ্রেডিক্টেবল জিনিসের দিকে নিয়ে যাওয়া। তার মানে নাহিদ জানতো না যে একদিন এগিয়ে এনেছেন। নাহিদ ভাইয়ের সাথে আমার প্রথম যেই কর্মসূচি ঘোষণা যে পরের দিনের যে সমাবেশগুলো হবে, এটা আমাকে নাহিদ ভাই বলছিল যে এই সমাবেশগুলো করতে হবে, 6 তারিখ লং মার্চ ঘোষণা করে দাও। তো তখন আমি ভিডিও বার্তা দিয়ে ঘোষণা করে দিই, কারণ তখন বাইরে কোথাও মাইক নিয়ে ঘোষণা করার মতো পরিবেশ ছিল না, সব জায়গায় গোলাগুলি চলছিল। তো ঘোষণা করে দিই, কিন্তু পরবর্তী যে লং মার্চ এগিয়ে আনার বিষয়টা, এইটা আর নাহিদ ভাইয়ের সাথে কনসালটেশন হয়ে ওঠেনি, কারণ তখন ইন্টারনেট বন্ধ ছিল, আমরা পাচ্ছিলাম না। নাহিদ ভাই নিজে শাহবাগে ছিলেন, পরবর্তীতে জানতে পেরেছি, এবং শাহবাগ থেকে উনি আমাদের একজন শিক্ষকের বাসায় গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে নিরাপত্তাজনিত কারণে উনি আর কানেকশনে আসেননি। ওনার সাথে রাত 11টার দিকে আবার যোগাযোগ স্টাবলিশ হয়, এবং ততক্ষণে আমাদের ঘোষণা হয়ে গেছে যে লং মার্চ একদিন এগিয়ে আনা হয়েছে। আসিফ মাহমুদ ভাই, একটি বিষয় আমাদের জানবার খুব ইচ্ছা, সাধারণ মানুষও জানতে চায়। আপনাদের একটি কথা গণঅভ্যুত্থানের পরে বলা হয়েছিল যে 5 আগস্টের পরে একটি সশস্ত্র সংগ্রামের একটি ভিডিও বার্তা আপনাদের রেডি করা ছিল, বিশেষ করে নাহিদ ইসলাম কথাটি বারবার বলেছেন। এটি আসলে কি ছিল? সিচুয়েশনটা এমন ছিল যে 5 আগস্টকে ঘিরে আমাদের প্ল্যান করা ছিল যে সারা দেশ থেকে যারা আসবেন তারা ঢাকায় 10টা জায়গায় জড়ো হবেন, এবং পরবর্তীতে আমরা আমাদের অ্যাসেসমেন্ট করে যে আমাদের জনবল কতটুকু আছে সেই অনুযায়ী গণভবনের দিকে মার্চ করব। যদি আমাদের জনবল কম হয় তাহলে সেই জায়গাগুলোতে অবস্থান গ্রহণ করব এবং আরও মানুষকে আহ্বান করে নিয়ে চূড়ান্ত ইয়ার দিকে যাবো। কারণ তখন আপনারা জানেন যে গণভবনকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেখানে এপিসি ছিল, সকল ধরনের সাজোয়াজান প্রস্তুত ছিল। তো যে কোনো ভুল সিদ্ধান্ত হাজার হাজার মানুষের জীবন নেওয়ার ক্ষেত্রে
এবং পরবর্তীতে আমরা এটাও দেখতে পেয়েছি যে শেখ হাসিনা ইভেন এপিসি চালানোর জন্য পর্যন্ত নির্দেশনা দিয়েছিল। তো একটা ভুল সিদ্ধান্ত হাজার হাজার মানুষের জীবন যেতে পারত। তো তবে লাকিলি সেদিন সেরকম কিছু হয়নি। ছাত্র জনতার এতই ঢল নেমে এসেছিল যে আসলে কেউ বাধা দেওয়ার সাহস পর্যন্ত করেনি, এবং ছাত্র জনতা গণভবন দখল করেছে এবং গণঅভ্যুত্থান সফল হয়েছে। তবে আমাদের দিক থেকে এটা ছিল সেদিন আমরা বাঁচবো কি বাঁচবো না, বাঁচবো কি মারা যাবো, এর তো কোনো নিশ্চয়তা ছিল না। তবে আমাদের যে যা কিছুই হয়ে যাক এই আন্দোলন যেন চলমান থাকে, এবং একই সাথে অস্ত্রধারী একটা গোষ্ঠীর সাথে আওয়ামী লীগের যারা এই আন্দোলন দমনে নেমে এসেছিল তাদের হাতেও বৈধ অবৈধ অস্ত্র ছিল এবং বাহিনীগুলোর কাছে অস্ত্র ছিল। তাদের বিরুদ্ধে ঢিল দিয়ে আসলে চূড়ান্তভাবে বিজয়ী হওয়াটা খুব আমরা লাকি যে বাংলাদেশের জনগণ এত সংখ্যায় নেমে এসেছে যে সংখ্যার কাছে ওরা পরাজিত হয়েছে। তারপরেও আপনি যদি দেখেন 5ই আগস্ট মতান্তরে 400 থেকে 500 মানুষকে জীবন দিতে হয়েছে। আমার নিজের চোখের সামনে 5 জন সেদিন শহীদ হয়েছে চানখারপুলে, এবং চানখারপুলের অপর পাশে যাত্রাবাড়ি থেকে যে মিছিল এসেছে সেই মিছিল থেকে 25 থেকে 30 জন শহীদ হয়েছে। ঠিক একটা জায়গার মধ্যে এতগুলো মানুষকে শহীদ হতে হয়েছে। তো যে কোনো কিছু সেদিন ঘটতে পারত। তবে তখন পর্যন্ত আমাদের একটা রিয়েলাইজেশন হচ্ছিল যে এই অস্ত্রের বিরুদ্ধে খালি হাতে বা ঢিল আর ঢাল নিয়ে কতক্ষণ টিকে থাকা যাবে। তো সেই জায়গা থেকে আমাদের একটা ভিডিও বার্তা এবং আমার একটা পোস্ট লিখে রাখা ছিল যেটা আমি করব যদি এরকম কোনো সিচুয়েশন আসে। তো ভিডিও বার্তা নাহিদ ভাই রেডি করে রেখে গিয়েছিলেন, কিন্তু লাকিলি সেটা আর দেওয়ার প্রয়োজন পড়েনি, সশস্ত্র বিপ্লবের ডাক দেওয়ার প্রয়োজন পড়েনি, এবং আমাদের সিভিলিয়ানদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং রাজপথে নেমে আসা এবং সেদিন শত শত শহীদের জীবনের বিনিময়ে সেদিন আমরা সফল হয়েছি। আপনি এই মানে সশস্ত্র বিপ্লবের ডাক দিয়ে একটি পোস্ট রেডি করে রেখেছিলেন, অনলি মি বাই ওইটা ইয়ে করা ছিল, ওই যে ফেসবুকে একটা অপশন আছে সেভ করে রাখা যায়, সেভ না, ওটা হচ্ছে ওই দিন রাতে পোস্ট করার জন্য ওই যে টাইমটা ইয়ে করে রাখা যায়, আগে টাইমটা রেডি করে রাখা যায়, প্রয়োজন হয়নি, তার আগেই গণঅভ্যুত্থান হয়েছে। আচ্ছা, আমরা একটু এরপরে যখন দেখলাম যে পরের দিন 5ই আগস্ট যখন তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পালিয়ে গেল, তখন যে ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ, আমরা তখন সেদিন অনেক ভিডিও দেখি, আপনারা একটি চ্যানেলে গেলেন, সেখানে সংবাদ সম্মেলন করলেন, তৎক্ষণাৎ যোগাযোগটা কীভাবে হলো? যোগাযোগটা তৎক্ষণাৎ হয়নি, যোগাযোগটা আগে থেকেই হয়েছে। আমরা কখনোই চাইনি যে একটা গণঅভ্যুত্থান যদি সফল হয়ে যায় বা যে কোনো দিকে যায় পরবর্তী স্টেপটা কী হবে এটা সবসময় আমরা আগে চিন্তা করার চেষ্টা করেছি। কারণ তখন জানি না যে এই বয়সে আমাদের মধ্যে তখন এই ম্যাচুরিটিটা তখন ডেভেলপ করেছে বিকজ অফ দ্য মানে যেই দায়িত্ব, গুরু দায়িত্বটা সে সময় আমরা পালন করেছি, সামনে থেকে ডিরেকশন দেয়া এবং কর্মসূচি ঠিক করা এবং মানুষকে একটা ডিরেকশন দেয়া। আপনি যদি দেখেন যে 4ই আগস্ট রাতেই আমরা একটা রূপরেখা দিয়েছি যে 5 তারিখ যদি সরকার পতন হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তী কার্যক্রম বা পরবর্তী বাংলাদেশ কিভাবে চলবে, সেখানে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের কথা বলেছি, এবং সেখানে আমরা পরবর্তীতে রাজবন্দীদের মুক্তির কথা বলেছি, গণহত্যাগুলোর বিচারের কথা বলেছি। এরকম 5 পয়েন্টের একটা রূপরেখাও আমাদের ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগটা হয়, প্রথম আমার যোগাযোগ হয় 2 আগস্ট, যখন আমরা মোটামুটি কনফার্ম যে আমরা 1 দফা ঘোষণা করব, 3 তারিখ 1 দফা ঘোষণা করব, 2 তারিখ তখন একজনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন ওনার টিম মেম্বারের মাধ্যমে প্রথম যোগাযোগ হয়। 1 তারিখ থেকেই আমি নাম্বারটা কালেক্ট করার চেষ্টা করছিলাম, এবং লাকিলি এক বড় ভাই তখন তিনি চট্টগ্রাম কেন্দ্রিক আন্দোলন করছিলেন, তিনি আগে ছাত্রদলে ছিলেন, অনেক সিনিয়র, তিনি পরে আমাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের টিমের একজনের নাম্বার দেন, এবং ওনার থেকেই তখন আমাদের বদিউল আলম মজুমদার স্যার এবং আলী রিয়াজ স্যারের সাথে আমার 2 তারিখ প্রায় কথা হচ্ছিল বিভিন্ন সময়, এবং ওনাদেরকে আমি বলি যে আমরা যদি স্যারকে অ্যাপ্রোচ করি স্যার কি আসবেন কিনা 1 তারিখের দিকে, কিন্তু সবার দিক থেকে একটু নেগেটিভ আসছিল যে না স্যার হয়তো আসবেন না, এবং পরবর্তী আসিফ নজরুল স্যারও বলছেন যে স্যার হয়তো এখন আসবেন না বা এটার জন্য স্যার হয়তো প্রস্তুত না। পরবর্তীতে বদিউল আলম মজুমদার স্যার অথবা ওই ভাইয়ের মাধ্যমেই স্যারের একজন টিম মেম্বারের সাথে আমার যোগাযোগ হয়, এবং স্যার আমাদেরকে একটা টেক্সট পাঠান যে স্যার তখন অসুস্থ ছিলেন, তো ওনার মাধ্যমে একটা টেক্সট পাঠান যে তোমরা যেটা করতেছো এটার সাথে আমার সমর্থন আছে, এবং
3 তারিখ এক দফা ঘোষণার পরে হচ্ছে মূল যোগাযোগটা শুরু হয়। তো তখন আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সে সময় একটা ছোট সার্জারি হয়, তিনি তখন হসপিটালাইজড ছিলেন ওই সময়টাতেও 3 তারিখের দিকেও। তো ওনার টিমের সাথেই মোস্টলি কথা হচ্ছিল এবং 3 তারিখ ওনার সাথে আমার প্রথম কথা হয় এবং ওনাকে তখন আমরা বলে রাখি যে আমরা তো এক দফা ঘোষণা করলাম, যদি এক দফা সফল হয় আপনাকে দেশের দায়িত্ব নিতে হতে পারে, নিতে হবে। তো তখন উনি প্রাথমিকভাবে নিষেধ করেন যে আমি এটাতে আসতে চাই না, কিন্তু আমাদের দিক থেকে আমরা অনেক ইনসিস্ট করি, কারণ তখন আমাদের বোঝাপড়া এটা মনে হচ্ছিল যে কোনোভাবেই এরকম একটা টার্মোয়াল সিচুয়েশনে দেশে যদি আমরা একজন শক্তিশালী ব্যক্তিত্ব নিয়ে আসতে না পারি তাহলে দেশ একটা হয়তো গভীর অন্ধকারের দিকে চলে যাবে অথবা গৃহযুদ্ধ পরিস্থিতি হতে পারে, যখন আমাদের প্রতিবেশী দেশও এখন পর্যন্ত আমাদের উপরে। আপনার দিক থেকে যোগাযোগ হয়েছিল না আরো কোনো দিক ছিল নাকি বিভিন্ন হয়ে হচ্ছিল যোগাযোগটা? আর কোনো দিক থেকে যোগাযোগ হয়েছিল কিনা সেটা আমি জানি না, আমি স্যারের সাথেও কথা বলেছি, স্যার এটা ভেরিফাই করেছেন যে আমার দিক থেকে যোগাযোগ হয়েছিল এবং আমার যেই মাতৃভূমি অথবা মৃত্যু যে বই সেটার ভূমিকাটাও স্যার লিখেছেন সেখানেও তিনি সেটা উল্লেখ করেছেন। তো স্যারের একজন টিম মেম্বার মঈন ভাইয়ের সাথে আমার যোগাযোগ, ওনার মাধ্যমে যোগাযোগটা হচ্ছিল আর কি। তো স্যার প্রাথমিকভাবে না করেন এবং স্যার আমাদেরকে বলেন যে অন্য কোনো অপশন আছে কিনা ভেবে দেখো, কিন্তু আমি বলেছি যে স্যার মানে প্রাথমিকভাবে আমার যোগাযোগ হয়েছিল, আমি বলেছি স্যার অন্য কোনো অপশন নেই, আপনাকে আসতে হবে, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক সিচুয়েশন ছিল সব কিছু বিবেচনায়। কিন্তু পরবর্তীতে যখন আবার কথা হয় 5ই আগস্ট পতনের পরে, এবং সেটা কথাটা হয় আমরা যে টিভি চ্যানেলে গিয়েছিলাম সেই টিভি চ্যানেলের ভেতরেই স্যারের সাথে কথা হয়, গিয়ে স্যারকে ফোন করে এবং স্যারের সাথে তখন সরাসরি কথা হয়। ফোন করে আমি আর নাহিদ ভাই আমার যদি মনে পড়ে আমরা কথা বলছিলাম যে স্যার এখন তো পতন হয়ে গেছে, এখন আপনার আসতে হবে বা আপনার সম্মতি আমাদের লাগবে, কারণ আমাদের কিছু একটা জাতিকে তো একটা দিক নির্দেশনা দিতে হবে, কারণ একটা দেশ তো সরকার ছাড়া থাকতে পারে না। এবং ওই সময়টাতে বিভিন্ন দিক থেকে নানা ধরনের খবর আসছিল, গোলাগুলির খবর আসছিল, বিভিন্ন দিক থেকে কুয়ের খবর আসছিল, বাহিনীগুলোর মধ্যে অসন্তোষ ছিল। তো সব কিছু মিলিয়ে তখন একটা দিক নির্দেশনা দেয়া বা পরবর্তী বাংলাদেশ কার দ্বারা পরিচালিত হবে এটা বলাটা খুব জরুরি ছিল, ফর্মালি না হলেও। তো সেই জায়গা থেকে উনি তখন আমাদেরকে প্রাথমিক কনফার্মেশন দেন এবং বাকি স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে বলেন, এবং উনি বলেন যে এটা পাবলিকলি না বলতে। সেদিন সন্ধ্যায় যখন প্রথম কথা হয় নাহিদ ভাই এবং আমার, পাবলিকলি বলার আগে আরও কিছু বিষয় আমাদেরকে ফিগার আউট করতে হবে, কথা বলতে হবে বিস্তারিত। তো তখন আমাদের এটা ছিল যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের বিষয়টাই আমাদের ফোকাসে ছিল। কিন্তু সেদিন রাতে আমরা ওই টিভি চ্যানেলের একটা কক্ষে বসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা ভার্চুয়াল মিটিং করি, এবং সেই মিটিংয়ে আমরা এই প্রস্তাবটা দিই যে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে চাই এবং এই সরকারের মাধ্যমে একটা শক্তিশালী সরকার এই মুহূর্তে প্রয়োজন, কারণ আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তি তখনও রয়ে গেছে, বিভিন্ন জায়গায় এখনও রয়ে গেছে। তো তাদেরকে মোকাবিলার জন্য একটা শক্তিশালী সরকার প্রয়োজন। এই সরকারে রাজনৈতিক আমাদের রূপরেখাটা ছিল এরকম যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, সিভিল সোসাইটির প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি, মানে গণঅভ্যুত্থানের প্রতিনিধি নিয়ে একটা শক্তিশালী সরকার, যার মাধ্যমে বাংলাদেশের কাঠামোগত সংস্কার এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সম্ভব হবে। সেই প্রস্তাবটা তখন বিএনপির পক্ষ থেকে আমাদেরকে নিষেধ করে দেওয়া হয় যে ওনারা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের অংশ হতে চান না। তো এবং আপনারাও তৎক্ষণিক সেটা মেনে নিলেন? আমাদের কাছে তো উপায় ছিল না। আমরা যদি বলি যে জাতীয় সরকারটা তো হওয়ার একটাই উপায় যে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি থাকবে, সিভিল সোসাইটির প্রতিনিধি থাকবে, অভ্যুত্থানের প্রতিনিধি থাকবে, যে কোনো অংশের অংশগ্রহণ না থাকা মানে সেটা আর জাতীয় সরকার হচ্ছে না। তো সেই জায়গা থেকে প্রতিনিধি অংশ গ্রহণ দরকার, বিশেষ করে বড় দলগুলো। সেটা যদি নিশ্চিত না হয় তাহলে এটা আবার আরেকটা একাগার সরকারের দিকে যেতে পারতো। তো সেই জায়গা থেকে আমাদের তখন মেনে নেওয়া ছাড়া আসলে উপায় ছিল না। ওই দিনের আগে কি তারেক রহমানের সঙ্গে আপনাদের কথা হয়েছে? আর কোনো তার আগে অফিসিয়ালি ফর্মালি তো কথা হয়, মিটিং হয়নি, কিন্তু বিভিন্ন মাধ্যমে মেসেজ আদান প্রদান আমরা করার চেষ্টা করেছি। সরাসরি আলোচনা হয়নি, সরাসরি সেদিনই আমাদের ভার্চুয়াল একটা মিটিং হয়। আচ্ছা, আর আপনি বলছিলেন যে ছাত্র শিবির, ছাত্র দল তারাও এই আন্দোলনে ছিল, জামাতের সঙ্গে আপনাদের কখনো কথা হয়েছিল? জামাতের সাথেও একইভাবে, যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে তো আমাদের সরাসরি যোগাযোগ ছিল না, কারণ আমরা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। তো তাদের সাথে যোগাযোগটা এই যে বিভিন্ন মাধ্যমে
করা হতো, বা তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে মেসেজগুলো পৌঁছানো যে কালকে এই কর্মসূচি দিতে যাচ্ছি, আপনাদের লোকবল কিংবা লজিস্টিক সাপোর্ট, এই বিষয়গুলোতে তাদেরকে অ্যাগ্রি করা বা তাদের মতামতটা জানা যে তারা আসছে কিনা এটা কনফার্ম হওয়া, এই বিষয়গুলো তখন বিভিন্ন মাধ্যমে যোগাযোগগুলো চলছিল। এটি সব মানে এত তো একভাবে সম্ভব না। আচ্ছা, ছাত্র শিবির, ছাত্র দল এরা মাঝে মাঝে দাবি করে যে একটি দল জুলাইকে কুক্ষিগত করতে চাইছে। আপনি নিশ্চয়ই শোনেন। আমি কিন্তু আপনার সাথে কথা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন একদম প্রধান সামনের সারির সম্মুখ যোদ্ধা হিসেবে আপনি ছিলেন তখনকার। এই দুটি দল দাবি করে যে এখন যে একটি রাজনৈতিক দল হয়েছে ছাত্রদের নেতৃত্বে, যে জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে ছিলেন এনসিপি, তারা এই জুলাইকে কুক্ষিগত করতে চাইছে। এটি এই ছাত্র সংগঠন দুটি মাঝে মাঝেই অভিযোগ করে। এ নিয়ে আপনার একজন সমন্বয়ক হিসেবে, সাবেক সমন্বয়ক হিসেবে কি প্রতিক্রিয়া? আমার মনে হয় যদি যে কোনো প্ল্যাটফর্ম, সেটা এনসিপি হোক, বিএনপি হোক, জামাত হোক, কিংবা ছাত্র শিবির কিংবা ছাত্রদল হোক, কেউ যদি এককভাবে এই গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করে তাহলে আমি এটাকে কুক্ষিগত করা বলবো। কিন্তু আমার মনে হয় না যে এখন পর্যন্ত কেউ এটা দাবি করেছে। ইভেন যখন আমি কথা বলছি, আমি আপনাকে বারবার স্টেক হোল্ডারদের কথা বলছি, আমি বলছি যে প্রসেসে তারা কিভাবে সংযুক্ত ছিল। অবশ্যই গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা সামনে থেকে যাদেরকে দেখা গেছে তারাই প্রধান অংশীজন, এবং অন্যান্য অংশীজনরাও আছেন যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিভিন্নভাবে, বিভিন্ন লজিস্টিক্স থেকে বলেন, বিভিন্ন ভ্যালু তারা অ্যাড করেছেন বলেই একটা অভ্যুত্থান সম্ভব হয়েছে। এবং সবচেয়ে বড় অংশীজন আমি বলবো যে সাধারণ মানুষ, যারা কোনো দলের প্রতিনিধি না। আমরা যখন এই অভ্যুত্থান নিয়ে কথা বলি, আমরা বেশিরভাগ সময় যেই কথা বলে, আমি যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদপত্রের মাধ্যমে দেখি, যেই কথা বলে এই জনগণকে উপেক্ষা করে যেন নিজের কথাটা বলাটাকেই বেশি প্রাধান্য দেয়। আমাদের ওপেন আহ্বানে যদি জনগণ লাখে লাখে রাজপথে নেমে না আসতো, জীবন না দিত, তাহলে কত এই গণঅভ্যুত্থান সফল হওয়া সম্ভব ছিল না। রাজনৈতিক দলগুলো তো গত 16 বছর ধরে লড়াই করে গেছে, একসাথে করেছে, আলাদা আলাদা করেছে। তারা তো গণঅভ্যুত্থান তো দূরের কথা, এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে একটা বড় ধরনের ধাক্কা দিতেও কখনো সফল হননি। তো শুধুমাত্র রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনগুলোর কিংবা আমাদের প্রয়াসে বা আমাদের চেষ্টায় বা আমাদের ক্রেডিট এখানে আছে এটা বলাটা ভুল হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই গণঅভ্যুত্থান সফল হয়েছে, এবং এখানে কম বেশি মিলিয়ে সকলের, কিন্তু সেই জনগণ তো আমরা কিন্তু এই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত তো আছে নাকি? সম্পৃক্ত আছে, সম্পৃক্ত ছাড়াও আছে। এই গণঅভ্যুত্থানে আপনারা তো দেখেছেন যে শহীদদের যদি একটা সিনপসিস করেন, সেখানে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের শহীদ আছে, অধিকাংশ শহীদ কিন্তু সাধারণ মানুষ, যার কোনো রাজনৈতিক, ইভেন আমরা দেখেছি যে কিছু কিছু রাজনৈতিক দল ক্লেম করেছে যে আমাদের দলের শহীদ, কিন্তু তার পরিবার এসে বলছে যে না, সে কোনো রাজনৈতিক দল করতো না। সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। সবচেয়ে শহীদদের সংখ্যায় যদি করেন তাহলে সবচেয়ে বেশি আমাদের সাধারণ শহীদ, সাধারণ মানুষের মধ্য থেকে শহীদ। এটা থেকেই তো বোঝা যায় যে সবচেয়ে বেশি অংশগ্রহণটা কাদের। আমাদেরও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ইতিহাস আছে, আমরাও চেষ্টা করেছি, কিন্তু আমরা কি কখনো এককভাবে ফ্যাসিবাদী সরকারকে বড় কোনো ধাক্কা দিতে পেরেছি? আমরা পারিনি, রাজনৈতিক দলগুলো পারেনি। এই বাস্তবতার কারণেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। সবাই মিলেই পেরেছে, এখানে নেতৃত্ব দিয়েছে। এত লোক মানুষ এত জীবন দিল এই একটি মানে স্বাধীনতার জন্য, কিংবা নতুন করে অনেকগুলো কারণ ছিল। একটি ছিল ট্যাগিং এর রাজনীতি বন্ধ করা, একটি ছিল আমরা তখন দেখতাম 24-এর 5 আগস্ট পর্যন্ত বারবার 71-এর চেতনা বিক্রি করা হতো। সেই ট্যাগিং এর রাজনীতি বন্ধ হলো কিনা, আর 71-এর মতো 24-কেও নতুন করে 24-এর চেতনাকেও কেউ কেউ বিক্রি করছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি সত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে। আমাদের সঙ্গে রয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা জানতে চাচ্ছিলাম যে 24-এর যে আন্দোলন আপনারা করলেন, তার একটা অন্যতম কারণ ছিল বা অন্য একটি বিষয় ছিল ট্যাগিংয়ের বিরুদ্ধে আপনাদের আন্দোলন ছিল। আপনাদের আন্দোলন ছিল মুক্তিযুদ্ধের চেতনা যে বিক্রি করে বা চেতনাকে ব্যবহার করে নানান অনিয়ম অন্যায় হয়েছে গত 52-53 বছর, তার বিরুদ্ধে আন্দোলন ছিল। সেই একইভাবে সেই ট্যাগিং এখন বন্ধ হলো কিনা গত 1 বছর, আপনার কি মনে হয়? এবং 71-এর মতো 24-এর চেতনাও বিক্রি হচ্ছে কিনা? আমি মনে করি জুলাই গণঅভ্যুত্থানের কারণটা আরও গভীর এবং আরও ওয়াইড
এবং এগুলো ছোট ছোট কারণ প্রতিটি মানুষকে এই ফ্যাসিবাদী ব্যবস্থা এমনভাবে সাপ্রেস করেছে, প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফেটে পড়তে বাধ্য হয়েছে। তবে আমি মনে করি যে বিগত 1 বছর যদি অ্যাসেসমেন্ট করি, আওয়ামী লীগের সময় ঢালাওভাবে যেভাবে ট্যাগিংয়ের রাজনীতি হয়েছে সেভাবে না থাকলেও কিছু পরিসরে আমাদের ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলোর মধ্যে খুবই কম পরিসরে আমি বলবো ট্যাগিংয়ের বিষয়টা আছে। তবে আমি মনে করি যে নিজেদের মধ্যে আরও ভালো বোঝাপড়া এবং কোঅর্ডিনেশন এবং সদিচ্ছার মাধ্যমে এটা পুরোপুরি এলিমিনেট করা সম্ভব। তবে আওয়ামী লীগের সময় যেভাবে আমাদের খুবই লাইভ এক্সপিরিয়েন্স, যে ক্যাম্পাসে প্রতিদিন এরকম 2-3টা ঘটনা ঘটতো যে কাউকে ট্যাগ দিয়ে গেস্ট রুমে নির্যাতন করা হতো, এবং আমরা আমাদের চোখের সামনে উদাহরণ আছে, আবরার ফাহাদ মারা গিয়েছে এবং দেশের আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরও অনেককে গেস্ট রুম নির্যাতনে জীবন পর্যন্ত দিতে হয়েছে। সেই তুলনায় এখনকার এটা আসলে খুবই কম, এবং এটা যেন ভবিষ্যতে আর ফিরে না আসে সেটাও আমি মনে করি সেটার জন্য রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলোর মধ্যে সদিচ্ছার এবং রাজনীতিতে একটা পজিটিভ পরিবর্তন আনার যে সদিচ্ছা সেটার প্রয়োজন আছে। যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলেন, তিনি একটা কথা বলেছিলেন একটা মিটিংয়ে, যে ডোন্ট মেক ইট ইয়োর ট্রমা। আমরা দেখেছি যে শেখ হাসিনা তার অভিজ্ঞতাটাকে এবং এটাকে একটা ট্রমা হিসেবে নিয়েছিল, এবং যে কারণে তার কাছে মনে হয়েছে যে এই চেতনা বিক্রি করে যে কোনো কিছু করা তার জন্য বৈধ, এবং এই বৈধতার কোনো সীমা পরিসীমা ছিল না। এই বৈধতা দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, শত সহস্র মানুষের জীবন ধ্বংস করা হয়েছে। তো এই যে চেতনা বিক্রি করা এবং এই চেতনাকে অপোজিটে রেখে সব কিছুকে বৈধতা দেয়া, এটা অবশ্যই এই জুলাই আমাদেরকে শিক্ষা দেয় যে এটা থেকে আমাদেরকে সরে আসতে হবে, এবং এটা মানে কোথায় থামতে হবে এটা আমাদের সবাইকে আসলে জানতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং প্ল্যাটফর্মগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া থাকা জরুরি, যেন আমার দলের কেউ যাতে এই জুলাই গণঅভ্যুত্থানকে ব্যবহার করে কোনো প্রকার চাঁদাবাজির সাথে জড়িত না হতে পারে, কিংবা তার এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের কারণে যেই সামাজিক অবস্থান সেটাকে ব্যবহার করে কোনো প্রকার দুর্নীতি, চাঁদাবাজি কিংবা মানুষের উপর অত্যাচার, নিপীড়ন করার মতো কিছুর সাথে জড়িত না হতে পারে। এই বিষয়টা একই সাথে রাজনৈতিক দলগুলোর এবং একই সাথে সরকারের যে যখনই থাকে তার এই বিষয়টা চেকের মধ্যে রাখা প্রয়োজন। আচ্ছা, জুলাই গণঅভ্যুত্থানের একটা অন্যতম কারণ ছিল ঐক্য। আপনি যেটা বলছিলেন সবাই ছিল বলেই হয়েছে। আমরা দেখলাম 5 আগস্টের পর আস্তে আস্তে ঐক্যের জায়গা থেকে একদমই সবাই দূরে সরে গেল। যারা শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে নেমেছিল সেই বিএনপি, জামাত কিংবা পরবর্তীতে দল হয়েছে এনসিপি, অন্যান্য আরও যে দল রয়েছে, সবাই এখন যে যার বিরুদ্ধে শুধু মানে প্রতিপক্ষ না, অনেকটা শত্রুর মতো আচরণ করছে। এটি কি আপনাকে ভাবায় একজন সমন্বয়ক হিসেবে? প্রথমত বাস্তবতা হচ্ছে ঐক্য কোনো সার্বজনীন প্রক্রিয়া হিসেবে ধরে নেওয়ার আসলে সুযোগ নেই। সবসময় সবার মধ্যে ঐক্য থাকবে না, সবার যার যার ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থ কিংবা রাজনৈতিক স্বার্থ আছে। এটা যেমন বাস্তব, ঠিক তেমনি আমি মনে করি সকল ক্ষেত্রে ঐক্য সম্ভব না হলেও কিছু প্রশ্নে, কিছু জাতীয় প্রশ্নে ঐক্য এবং একটা কমন জায়গা আমাদের থাকা উচিত। যেমন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবার মধ্যে ঐক্য থাকা উচিত, যেটা বিগত সময়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছি বাংলাদেশের সার্বভৌমত্ব তারা বিভিন্ন সময় বিকিয়ে দিতে কুণ্ঠাবোধ করেনি, আওয়ামী লীগকে আমরা দেখেছি। তবে কিছু রাজনৈতিক ক্ষেত্রে বিরোধ থাকবে। বিরোধের ক্ষেত্রে আমার মনে হয় সেটাকে শত্রুতার পর্যায়ে না নিয়ে গিয়ে ইতিবাচক প্রতিযোগিতার পর্যায়ে নিয়ে যাওয়া উচিত, এবং যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, জনগণের ভোট এবং জনগণের সমর্থনের জন্য জনবান্ধব কাজের প্রতিযোগিতা হওয়া উচিত। এখন যেটা আছে এটা কি প্রতিযোগিতা না শত্রুতা, আপনার কাছে কি মনে হয়? এখন পত্রিকা পড়েন, গণমাধ্যম দেখেন, যদিও কিছু ক্ষেত্রে উত্তক্ত পরিস্থিতি তৈরি হয়, কিন্তু আমি যদি অন্যান্য সময়ের কথা বাংলাদেশের যেটা আমি দেখেছি আমার জীবনে অভিজ্ঞতার দিক থেকে এটাকে কম্পেয়ার করি, তাহলে আমি মনে করবো যে এটা প্রতিযোগিতা। কিছু ক্ষেত্রে সব জায়গাতেই তো কিছু কিছু খারাপ মানুষ থাকে যাদের মধ্যে হয়তো বিরোধ শত্রুতার পর্যায়ে চলে যায়। তবে এটাকে আমি এখন পর্যন্ত আপনি দেখেন যে সবগুলো রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে এক জায়গায় বসে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, কথা বলছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্য পোষণ করছে, নিজেদের তর্ক বিতর্ক করছে, ঐকমত্যে আসছে। এই পরিবেশটা বাংলাদেশে আমরা লাস্ট কবে দেখতে পেরেছি? সেখানেও এক ধরনের প্রতিযোগিতা হচ্ছে যে কোন সংস্কারটা কার ফেভারে যাবে, কিভাবে সেটা কেউ জনবান্ধব সংস্কারের পক্ষে বা কেউ চিন্তা করছে আমি ক্ষমতায় আসলে এটা আমার ফেভারে কিভাবে নিয়ে আসা যায়। আপনি প্রত্যাশার কথা বলছেন,
সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে। আপনার কাছে কি মনে হয়, দুজন আপনারা রয়েছেন ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে, এই যে প্রত্যাশা ছিল 16 কোটি মানুষের, যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের প্রত্যাশা আপনারা পূরণ করতে কি পেরেছেন? আমাদের প্রতি আসলে অনেক বেশি প্রত্যাশা অনেক সময় আসলে একটা চাপ কিংবা মানসিক একটা চাপে পরিণত হয়। এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ক্ষেত্রে প্রাথমিক যেই প্রত্যাশা এই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার ছিল, আমাদের শহীদদের ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের একটা কাঠামোগত পরিবর্তন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এবং সেই প্রত্যাশার কাজ তো আর মন্ত্রণালয়ের কাজ দিয়ে জাস্টিফাই করা যায় না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সরকারে সংস্কার কমিশনগুলোর মাধ্যমে, সংস্কারের মাধ্যমে, ঐকমত্য কমিশনের কার্যক্রম এবং এর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটা ইতিবাচক রাষ্ট্র কাঠামো পাবে, যার মাধ্যমে ভবিষ্যতে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি হবে না এবং এর মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের যে প্রত্যাশা মানুষের ছিল সেটা বাস্তবায়ন সম্ভব হবে। আপনারা জানেন যে বিগত রমজান মাস থেকে সরকার দ্রব্যমূল্য যথেষ্ট নিয়ন্ত্রণে এখন পর্যন্ত রাখতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশের অর্থনীতি যে একটা শৃঙ্খলা রাখতে সক্ষম হয়েছে, আমি বাংলাদেশের অর্থনীতি যে একটা খাদের কিনারায় গিয়ে পড়েছিল, সেখান থেকে এই সরকার অবশ্যই প্রবাসীদের এবং অন্যান্য খাতের সহযোগিতায় একটা খুব ভালো পর্যায়ে এখন এসে পৌঁছেছে। আমরা রিজার্ভের ক্ষেত্রে হিস্ট্রিক্যাল একটা জায়গায় যেতে চলেছি এবং ঋণ পরিশোধের জায়গাগুলোতে সরকার সাফল্য অর্জন করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আপনারা জানেন যে পৃথিবীর যে কোনো জায়গায় বিপ্লব কিংবা অভ্যুত্থানের পরে অধিকাংশ জায়গায় আমরা ইভেন গৃহযুদ্ধ হতে দেখেছি। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ না হলেও আমি মনে করি যথেষ্ট উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে। কিন্তু এটাও এই বাস্তবতাও আছে যে আমরা আগের সময়ের যেই রাজনৈতিক বিবেচনায় যারা নিয়োগপ্রাপ্ত তাদেরকে নিয়েই আমাদের কাজ পরিচালনা করতে হচ্ছে। তো সেই জায়গা থেকেও আমরা আশানুরূপ একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। তবে প্রত্যাশার পারদ যেই পর্যায়ে ছিল সেই পর্যায়ে হয়তো আমরা পৌঁছাতে পারিনি। তবে এই সময়টাতে এর কারণ কি মনে হয় আপনারা, নিশ্চয়ই আপনাদের গবেষণা আছে সরকারের মধ্যে, না পারার কারণ কি? এক্ষেত্রে অনেকগুলো আসলে নিয়ামক আছে। এক হচ্ছে গণঅভ্যুত্থানের ঠিক পরবর্তী কয়েক মাসে আইন শৃঙ্খলা বাহিনীকে সামলে উঠতেই আসলে অনেক বেগ পেতে হয়েছে এবং যেহেতু এই বাহিনীগুলোকেই শেখ হাসিনার সরকার জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল, তাদের যে মোরাল অবস্থান সেটা আবার রিগেইন করার ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হয়েছে এবং জনগণের মধ্যে যে একটা ট্রমা আছে, এই ট্রমার জায়গা থেকেও জনগণের দিক থেকে সেই যেই পরিমাণ সহযোগিতা পাওয়ার কথা সেখানেও যথেষ্ট বাধার তৈরি হয়েছে এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও আমাদের নিতে হয়েছে। জনগণকে ওপেন আহ্বান জানাতে হয়েছে যেন আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা, একটি ছোট্ট বিষয় জানতে চাইবো যে আপনি একটু আগে বলছিলেন যে অনেক দল দেখি এই 5 আগস্ট বা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে শক্তিশালী হয়ে তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, কিন্তু রাষ্ট্রের তো দায়িত্ব হলো সেই চাঁদাবাজি বন্ধ করা। সেটি আমরা অনেকে অভিযোগ করে ব্যবসায়ীরা যে আগে যেখানে চাঁদা দেওয়া লাগতো 5 টাকা, এখন 8 টাকা 10 টাকা আপনি ডাবল দিতে হচ্ছে, এটি আপনারা বন্ধ করতে পারছেন না। রাষ্ট্র এখানে কি রাষ্ট্র ব্যর্থতা পরিচয় দিচ্ছে? এখানে এই জায়গাটাতে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো আমার সরকারকে যথেষ্ট সহযোগিতা করছে না। অনেক জায়গায় আপনারাই গণমাধ্যমে সংবাদ পরিবেশন করেছেন যে চাঁদাবাজকে গ্রেফতার করার কারণে থানায় হামলা। এটা অনেকগুলো জায়গায় ঘটেছে যে আসামিকে ছাড়িয়ে আনার জন্য থানায় হামলা করেছে, যেখানে আমরা রাজনৈতিক দলগুলো থেকে প্রত্যাশা করেছি যে তারা তাদের দলের চাঁদাবাজ এবং অন্যায়কারীদেরকে পুলিশের সোপর্দ করবে। 5 আগস্টের পরবর্তী সময়ে যখন আইনশৃঙ্খলা বাহিনীর একটা দীর্ঘ সময় অনুপস্থিতি ছিল, ওই সময়টা যদি খেয়াল করেন, সেই সময়টাতেই আসলে মূলত চাঁদাবাজির যেই জায়গাগুলো, ক্ষেত্রগুলো, সেগুলো পুনর্দখল হয়েছে। আওয়ামী লীগের জায়গায় অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল সেগুলো দখল করেছে এবং সেই জায়গাগুলোতে তারা গেড়ে বসেছে। এরপর আমরা অনেকবার উদ্যোগ নিয়েছি, অনেকবার আমাদের যে আইনশৃঙ্খলা কমিটি আছে সেখানে সিদ্ধান্ত হয়েছে। দেখা গেছে আমরা বিভিন্ন জায়গায়, যেমন যদি উদাহরণস্বরূপ বলি, কারণ বাজারে যারা চাঁদাবাজি করে চাঁদাবাজদেরকে আমরা ধরেছি, ধরার পরে সেখানে নিউ সেট অফ চাঁদাবাজ পরের দিন থেকে আবার এসে শুরু করেছে। যতবার ধরছি ততবার শুরু করছে। এই যে এখানে রাজনৈতিক ব্যাকআপটা একটা বড় কারণ এবং এখানে ব্যক্তির চেয়ে অন্য কিছু আছে। ব্যক্তির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাঠামো। এমন একটা কাঠামো রাজনৈতিক দলগুলোর মধ্যে ডেভেলপ করেছে, এখানে আমি কোনো একক দলকে আমি করতে চাই না।
সেটা আপনাদের গণমাধ্যমে বিভিন্ন সময় উঠে এসেছে। এবং রাজনৈতিক দলগুলোর যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, এই সিস্টেমে তার নেতাকর্মীদের যারা ফুল টাইম রাজনৈতিক নেতাকর্মী তাদের জন্য তো কোনো ব্যবস্থা করা নাই আসলে, যে কারণে তারা চাঁদাবাজি করতে তারা চাঁদাবাজি করছে এবং রাজনৈতিক দলগুলো এক ধরনের যেন মৌন সম্মতি দিয়ে যাচ্ছে তাদেরকে। তো সেই জায়গা থেকে এটা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। রাজনৈতিক সদিচ্ছা দরকার এখানে রাজনৈতিক সদিচ্ছা দরকার এবং সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন। উপদেষ্টা আসিফ মাহমুদ আমাদের সামনে বসে আছেন, উপদেষ্টা থেকে কবে রাজনীতিতে নাম লেখাবেন? মানুষ সে কথা জানতে চায়। আমরা দেখেছি 24-এর আন্দোলনে আপনি অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন, আপনি স্লোগানে অনেক বেশি আমরা সামনের সারিতে দেখেছি। জানতে চাচ্ছিলাম যে পরিচয় দিলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, এইখান থেকে কবে আবার রাজনৈতিক দলে ফিরবেন? কারণ আপনি বলছেন যে দেশ গঠনে আপনি ভূমিকা রাখতে চান এবং সেই ইচ্ছা থেকেই গণঅভ্যুত্থানে এত ঝুঁকি নিয়ে কাজ করেছেন। সেই জনগণের জন্য কাজ করতে রাজনৈতিক দলে কবে যাচ্ছেন? রাজনৈতিক দলে না থাকলেও তো আমরা সবসময় রাজনৈতিক মানুষ, সামাজিক এবং রাজনৈতিক জীব। এবং বিশেষ করে আমার ক্যাম্পাসে দীর্ঘ 7 বছরের অ্যাক্টিভিজম, ফ্যাসিবাদ বিরোধী অ্যাক্টিভিজম, ক্যাম্পাসে ছাত্রদের অধিকার আদায়ের জন্য, গেস্ট রুম নির্যাতন বন্ধের জন্য দীর্ঘ অ্যাক্টিভিজমের অভিজ্ঞতা এবং আছে। সেখান থেকেই রাজনৈতিক হয়ে ওঠা এবং সেখান থেকেই ঘটনার পরিক্রমায় গণঅভ্যুত্থানের সামনের সারিতে চলে আসা এবং সেই জায়গা থেকে এবং এখন এই কমিটমেন্টের জায়গাটা আরও বেশি দেশের মানুষের জন্য কাজ করার। কারণ আমাদের ডাকে, যেখানে আমাদেরকে কেউ চিনত না, যাদেরকে চিনত না তাদের ডাকে এই যে শত শত হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে এবং জীবন দিয়েছে। আমাদের অনেক শহীদের বাবা মাকে লিখে আসা নোটে আমরা আমাদের নাম দেখেছি যে ভাই ডাক দিয়েছে, যাচ্ছি। তো তাদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে তারা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশকে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে এবং আমি মনে করি আমার জীবনটাই এর জন্য উৎসর্গীকৃত। এখন কোন ফরম্যাটে সেটা করব, কোন রাজনৈতিক দলে কিংবা নির্বাচনের মাধ্যমে করব কিনা সেটা এখনও সিদ্ধান্ত নেয়নি। কারণ আমাদের এখন এই মুহূর্তে যেহেতু নির্বাচনের একটা ডেডলাইন আছে, সরকারের শেষ সময়ের দিকে আমাদের অনেকগুলো উদ্যোগ এখন বাস্তবায়ন করে যেতে হবে এবং একই সাথে স্থানীয় সরকার বিভাগের সংস্কার কমিশনের অনেকগুলো প্রস্তাবনা আছে। এর মধ্যে কিছু আপনারা দেখেছেন আমরা বাস্তবায়ন করেছি ইতিমধ্যে, যে দলীয় মার্কা ছাড়া ভোটের বিষয়টা আমরা নিয়ে এসেছি। এইগুলো বাস্তবায়ন করার একটা ডেডলাইন আছে। তো এই সময়টা ফুল এই কাজগুলোতে ফোকাস করছি এবং তারপরেই আশা করি চূড়ান্ত সিদ্ধান্ত নিব যে রাজনৈতিক দলে গেলে কোন রাজনৈতিক দলে যাব বা না। সেটাতে যদি বলি যে আগামী নির্বাচন তো অন্তর্বর্তী সরকারের অধীনেই হচ্ছে এখন পর্যন্ত, যে কাঠামোতে এগোচ্ছে এই রাষ্ট্র, তাহলে আগামী নির্বাচনে কি আমরা আপনাকে দেখতে পাবো? আগামী নির্বাচনে আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেইনি। তবে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করলে এই অন্তর্বর্তীকালীন সরকারে থেকে সেটা অংশগ্রহণ করা সম্ভব হবে না। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের যেই কমিটমেন্ট, সেটা শতভাগ নিরপেক্ষ এবং স্বচ্ছ হতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে আমরা একটা ঐতিহাসিক, একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চাই। আচ্ছা, আপনি আরেকটি কমেন্ট করেছিলেন, হয়তো মজা করেই করেছিলেন, আমি জানি না, বা খুব সিরিয়াস করেছিলেন কিনা, সম্ভবত কুমিল্লা বা কোনো একটা প্রোগ্রামে, যে রাজনৈতিক দলে যোগ দিতে হলে এনসিপিতেই কেন, ওরা আরও তো দল আছে সেখানেও যেতে পারি, এটি তো এনসিপিতে যাবে আমার কোনো বাধ্যবাধকতা নাই। এটির কি মজা আছে এই কথাটির? না, এটা অনেকেই, যেহেতু গণঅভ্যুত্থানের সকল নেতৃত্ব মিলে এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠন করেছে, সেই জায়গা থেকে সবার একটা ধরে নেওয়া আছে যে হয়তো এনসিপিতেই যোগ দিব। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেই দলকে আমি দেখব জুলাই গণঅভ্যুত্থানের কমিটমেন্টগুলো বাস্তবায়নে সবচেয়ে বেশি কমিটেড এবং কাজ করছে। আসলে রাজনৈতিক দলকে তো চেনা যায় বা বোঝা যায় তার কার্যক্রম দিয়ে, সেই কার্যক্রম দিয়ে আমি হয়তো ডিসাইড করবো যে কোন রাজনৈতিক দলে আমি যুক্ত। আচ্ছা, আপনার কাছে কোনটা বেশি আপনি এনজয় করেছেন এই গত 1 বছরের সরকার চালালেন, এটি নাকি মাঠের আন্দোলন? আমার কাছে সরকারের দায়িত্বে থাকাটা একটু আনকমফোর্টেবল হিসেবে আমি ব্যক্তিগতভাবে মার্ক করেছি। কারণ আন্দোলনে থাকলে একটা সুবিধা হচ্ছে সবকিছু বলা যায়, সবকিছু করা যায় বা প্রতিউত্তর দেওয়া যায়, কিন্তু সরকারের দায়িত্বশীল জায়গা থেকে হয়তো সবকিছু মনের মতো করে বলাও যায় না, করাও যায় না এবং
আন্দোলনে থাকলে যেভাবে সারফেসে থেকে সবকিছু করা যায় সেটা সরকারের থেকে সম্ভব হয় না। তবে কাঠামোর মধ্যে কাজ করার থেকে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে বেশি এনজয় করি বা বেশি ফিল করি মাঠে থাকাটা। সেক্ষেত্রে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ক্রীড়া, যুব ক্রীড়া, আবার এদিকে আছেন স্থানীয় সরকার। এই দুটির মধ্যে কোনটা বেশি এনজয় করছেন? আমি মনে করি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমি বেশি স্বাচ্ছন্দ্য এবং বেশি স্বাধীনতার সাথে কাজ করতে পারছি, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেকগুলো পলিসি ডিসিশনের সাথে সরকারের একেবারে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন হয় এবং এখন যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে আমরা ঐকমত্যের ভিত্তিতে সব সিদ্ধান্ত নিচ্ছি, রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনেক বড় সিদ্ধান্তই আমরা নিতে পারিনি বা নেওয়ার সুযোগ হয়নি। সেই জায়গা থেকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আরও বেশি স্বাচ্ছন্দ্যের সাথে, এবং যেহেতু এটা আমাদের যুবকদের ট্রেনিং, কর্মসংস্থান এবং একই সাথে স্পোর্টসের সাথে সম্পৃক্ত এবং আমার জেনারেশনের মানুষদের সাথে বেশি সম্পৃক্ত, সেখানে সেই জায়গা থেকেও এই মন্ত্রণালয়ে কাজ করাটাই বেশি স্বাচ্ছন্দ্য। এই দুটি মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে বেশি শত্রু তৈরি হয়েছে কোন মন্ত্রণালয়ের মাধ্যমে, যুব ক্রীড়া নাকি স্থানীয় সরকার? আসলে এরকম দায়িত্বশীল জায়গায় কাজ করতে গেলে অনেকেই অনেক সময় অনেক কিছু নিয়ে ভুল বুঝে থাকে কিংবা শত্রুভাবাপন্ন পরিস্থিতি তৈরি হয়। আমি চেষ্টা করেছি নিজের জায়গা থেকে সর্বোচ্চ সেটা এড়িয়ে যাওয়ার, এবং অনেক বেশি দুর্নীতি প্রবণ একটা মন্ত্রণালয় আমি বলবো, কারণ এর যে দপ্তর সংস্থাগুলো প্রায় দুর্নীতির খবর আসে, এগুলো চেক এন্ড ব্যালেন্স করতে গিয়ে অনেকেই আমাদের সাথে চ্যালেঞ্জের বা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। তো সব মিলিয়ে সেখানেই বেশি আমি মনে করি যে শত্রু বা ওইরকম পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় সরকারে। আচ্ছা, আমরা যদি দেখি শুধু ঢাকা নয়, পুরো দেশের একদম মফস্বল লেভেলের রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ, যেহেতু টেকসই উন্নয়ন যেহেতু হয়নি গত 15-16 বছরে। এটি নিয়ে কি কোনো সাস্টেনেবল পরিকল্পনা সময় আছে বা সম্ভব? শুধু রাস্তাঘাট না, আমি মনে করি স্থানীয় সরকার বিভাগের ক্ষেত্রে একজন মানুষের একদম এনআইডি কার্ড করার ক্ষেত্রে কিংবা জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে যেই সেবা, এই সেবাগুলো থেকে শুরু করে একেবারে উন্নয়ন কার্যক্রম, রাস্তাঘাট, কালভার্ট, সবগুলো সেবা কার্যক্রমে বিগত 1 বছর যথেষ্ট ব্যাহত হয়েছে এবং সেটার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে চাই। এবং এর পিছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আমাদের জনপ্রতিনিধি না থাকা। আপনারা জানেন যে আওয়ামী লীগের দোসররা যেই রাতের ভোটের মাধ্যমে কিংবা কেন্দ্র দখল করে যেই নির্বাচনগুলোর মাধ্যমে স্থানীয় সরকার এসেছিল, তাদেরকে আমাদের অধ্যাদেশ করে অপসারণ করতে হয়েছে, যে কারণে স্থানীয় সরকার কাঠামোটা সম্পূর্ণরূপে জনপ্রতিনিধিহীন হয়ে পড়েছে এবং আমাদের সরকারের আসলে সেই পরিমাণ সরকারি কর্মকর্তাও নেই যাদেরকে দিয়ে এটা পরিচালনা করা যায়। দেখা গেছে আমাদের কর্মকর্তাদের একাধিক অতিরিক্ত দায়িত্ব দিয়ে এইগুলো পালন করতে হচ্ছে, যে কারণে স্থানীয় সেবা গত 1 বছর ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। আমরা অনেক উন্নয়ন ব্যাহত হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি যে স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে, কিন্তু সেটাও রাজনৈতিক মতানৈক্যের কারণে করা সম্ভব হয়নি। এবং বিগত সময়ে যে স্থানীয় উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে যে কার্যক্রমগুলো ছিল সেগুলো লং টার্ম প্ল্যান করে করা হয়নি, সাস্টেনেবলভাবে করা হয়নি। অনেকটা এরকম ধারণা আছে যে একটা কাজ যত দ্রুত নষ্ট হবে তত দ্রুত আরেকটা টেন্ডার নেওয়া যাবে। তো সেই জায়গা থেকে ইনকাম উপায় বের হবে। সেই জায়গা থেকেও এখন উন্নয়ন কার্যক্রমগুলো অনেক মেরামতের প্রয়োজন এবং ইয়ার প্রয়োজন। তো এই জায়গা থেকে অনেকটাই ব্যাহত হয়েছে। তবে এই সময় আমরা কিছু পলিসি নিয়েছি, যে বিগত সময়ের কিছু পলিসি জায়গায় আমরা কাজ করার চেষ্টা করেছি। বিগত সময় কিছু এলাকাকে আঞ্চলিক বৈষম্যের শিকার করা হয়েছে, আমরা সেই প্রজেক্টগুলোকে আবার রিভাইজ করার মাধ্যমে ওই এলাকাগুলোতে সুষম বন্টন করার একটা চেষ্টা করেছি এবং আমরা 29টা প্রজেক্ট রিভিউ করেছি এবং অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে অনেক প্রজেক্টে। আপনারা জানেন এটা, আমরা অনেকগুলো প্রজেক্টের ব্যয় কমিয়ে এনেছি এবং সেখানে সরকারের জনগণের যেই অর্থের যেই অপচয় সেটা আমরা রোধ করার চেষ্টা। একটু ছোট্ট করে জানতে চাই, আমরা শেষের দিকে চলে এসেছি। আপনি একটি কথা বলছিলেন যে কেন্দ্র দখল করে আওয়ামী লীগ সরকার ভোট করেছে। আগামী নির্বাচনে যাতে কেউ কেন্দ্র দখল করতে না পারে বা কেন্দ্র দখল করতে এসে যাতে ঠেকিয়ে দেওয়া যায়, এই জন্য কি এই সরকারের চেষ্টা আছে? সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে ফোকাস নিয়ে এটা নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে তিনি আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের সাথে বসেছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং নতুন পুলিশ সদস্য যারা আছেন এবং নতুন করে আরও যে নিয়োগ হবে তাদেরকে এবং আগের যারা আছে তাদেরকেও নির্বাচন কেন্দ্রিক নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে, কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন কন্ডাক্ট করতে হয় এগুলো নতুন করে শেখানো হচ্ছে এবং এই সংক্রান্ত স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ একটা প্রশাসন হিসেবে নির্বাচনের সময় যেন তারা একটা নিরপেক্ষ অবস্থান নেন
সেটা নিশ্চিত করার জন্য অ্যাসেসমেন্ট করা হচ্ছে। আশা করি এই বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে আগামী নির্বাচনে একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে। তবে নির্বাচন একটা বিশাল কার্যক্রম, এই বিশাল কার্যক্রমের ক্ষেত্রে আমাদের যেই লিমিটেড রিসোর্স জনবল আছে সেটাকে সেভাবেই ইউটিলাইজ করতে হয়। তবে সেই সময়টাতে সবচেয়ে বেশি প্রয়োজন হবে রাজনৈতিক দলগুলোরও একটা সহযোগিতা এবং সহযোগিতার মনোভাব প্রয়োজন হবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য। একদম শেষ প্রশ্ন ছোট্ট করে জানতে চাইব 30 সেকেন্ডের মধ্যে, যে জুলাই সনদ বলা হয়েছে 5 আগস্টের মধ্যে না দিলে নানান ধরনের কর্মসূচি দিয়ে রেখেছে সামাজিক সংগঠন, আবার কেউ বলেছে জুলাই সনদ এমন না হলে তারা স্বাক্ষর করবে না। সব মিলিয়ে জুলাই সনদ তাহলে কি বাধাগ্রস্ত হতে যাচ্ছে? জুলাই ঘোষণাপত্র এবং সনদ দুই জিনিস। ঘোষণাপত্র হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, এটা 5 আগস্ট হতে যাচ্ছে। সরকারের একটা কমিটমেন্ট ছিল, সরকার এই ঘোষণাপত্র দেবে। এবং জুলাই সনদের ক্ষেত্রে মোটামুটি আমি যতদূর জানি যে যথেষ্ট পরিমাণ ঐকমত্য হয়েছে। এখন কোন প্রক্রিয়া এটা বাস্তবায়ন হবে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। আশা করি এই মতানৈক্য দূরীভূত করা সম্ভব হবে এবং 5 আগস্ট না হলে 8 আগস্ট, যেহেতু এই সরকারের 1 বছর, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার 1 বছর হবে 8 আগস্ট আশা করি জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব হবে। আচ্ছা, আরেকবার রিপিট করি, আগামী নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সরকারের পার্টি হিসেবে দেখা যাবে নাকি একজন প্রার্থী হিসেবে দেখা যাবে? এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আসিফ মাহমুদ সজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। দর্শক, কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সঙ্গে, যিনি জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থেকে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন এবং দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। আসিফ মাহমুদের সঙ্গে গলা মিলিয়ে আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ নিশ্চয়ই বৈষম্যহীন হবে, সেখানে একটি সমতার বাংলাদেশ হবে, ন্যায্যতার বাংলাদেশ হবে এবং 16 কোটি মানুষের যে চাওয়া পাওয়া, তার অধিকার, তার মত প্রকাশ করা, সেই দিকেই বাংলাদেশ এগোবে এবং সেজন্যই সকল রাজনৈতিক দল একসাথে কাজ করবে। সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।